हमको छोड़ दो सर, हम तो मामूली आदमी हैं, हमको कुछ नहीं मालूम। সাথে সাথেই কালো শার্ট পরিহিত পুরুষ টেবিল থেকে ভর সরিয়ে নেমে আসে। লোকটা চুল মুঠি করে ধরে ভয়ঙ্কর ভরাট কণ্ঠে শুধায়, তুই যদি সাধারণ এক দোকানদারই হোস তাহলে 6 মাস আগে এভারভিউ রেস্টুরেন্টে হামলা করা ওই জঙ্গিদের জন্য ড্রাইভারের কাজ করছিলি কেন? सर सच में हमको कुछ नहीं मालूम। দুর্জয়ের ধৈর্যের বাঁধ ভাঙে। এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের সাথে চলা লোকদের হয়তো এটাই নীতি, জীবন দিবে তবুও স্বীকারোক্তি না। দুর্জয় কিছু না বলে সোজা হয়ে দাঁড়ায়। খুব স্বাভাবিক ভঙ্গিতে সে অন্ধকার কক্ষ হতে বেরিয়ে যায়। দুর্জয় প্রস্থান করতেই মোর্শেদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। শ্যামবর্ণের এই ভয়ঙ্কর লোকটার প্রশ্ন উত্তরের পর্ব শেষ হওয়ায় খানিকটা স্বস্তি পায় সে। কিন্তু তখনই ফের রুমের দরজাটা শব্দ তুলে খুলে যায়। মোর্শেদ চোখ তুলে তাকাতেই দেখে দুর্জয় ফের রুমে প্রবেশ করেছে, কিন্তু খালি হাতে বের হলেও খালি হাতে ফেরেনি সে। তার হাতে থাকা বস্তুটা দেখতেই মোর্শেদের শির দ্বারা বেয়ে শীতল হাওয়া বয়ে যায়। সে হতভম্ব চোখে তাকিয়ে রয় ছোট করে কাটা চুল এবং কাটকাট চেহারার পুরুষের দিকে। এই পুরুষ করতে কি চাইছে, মতলব কি? মোর্শেদের মস্তিষ্কের প্রশ্নের আনাগোনার মাঝেই দুর্জয় সুইচ বোর্ড চেপে সাদা আলোর বাল্বটা নিভিয়ে অন্য একটা সুইচ অন করে দেয়। মুহূর্তে সম্পূর্ণ রুম জুড়ে ভুতুড়ে লাল রঙের মৃদু আলোর আভা ছড়িয়ে পড়ে। মোর্শেদ কিছু বলবে তার পূর্বেই দুর্জয় এক হাতে তাকে চেয়ার সহ টেনে সুইচ বোর্ডের দেয়ালের দিকে নিয়ে যায়। মোর্শেদ ফের ভীত চোখে মেলে দুর্জয়ের হাতে থাকা বস্তুটার দিকে তাকায়। দুর্জয় খুব স্বাভাবিক ভঙ্গিতে বস্তুটার ইলেকট্রিক ওয়্যারের প্লাগটা সুইচ বোর্ডে লাগিয়ে সুইচ অন করতে তীক্ষ্ণ শব্দ তুলে সরু চিকন এবং ধারালো একটা অংশ ঘুরতে শুরু করে। সেই তীক্ষ্ণ শব্দে মোর্শেদের মাথা ধরে গেলেও দুর্জয় স্বাভাবিক গলায় বলে ওঠে, এই রুমটাকে প্রথম দেখায় সকল অপরাধী খুব স্বাভাবিক একটা রুম ভাবে, ঠিক আমার মতো। এই রুমে প্রবেশ করা সকল অপরাধী আমাকে প্রথম দেখায় বুঝতে পারে না যে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারি। আমি তাদের সুযোগ দেই, কিন্তু তারা তা হাতছাড়া করে। ঠিক সেই মুহূর্তে এই রুম এবং আমি খোলস ছেড়ে নিজেদের ভয়ঙ্কর রূপ ধারণ করি। দিস ইজ দ্য রেড রুম অ্যান্ড আমি এই মুহূর্তে তোর আতঙ্ক। তাই এই ড্রিল মেশিন দ্বারা আমি তোর চেহারার নতুন নকশা আঁকার আগে যা জানিস সব স্বীকার কর। মোর্শেদ ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সেই সুযোগ তার কাছে নেই। তার দুই হাত চেয়ারের পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরানো, পা দুটো শক্ত করে বাঁধা। একই যমদূতের হাতে সে এসে পড়ল। মোর্শেদ মুখ খুলতে যতই সময় নিচ্ছে ততই ড্রিল মেশিনটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আনছে দুর্জয়, ঠিক তার চোখ বরাবর। সম্ভাবনীয় পরিণতির কথা ভেবে মোর্শেদ তিরতির করে ঘামছে। দয়া মায়াহীন এই নির্দয় পুরুষে কতটা ভয়াবহ তা উপলব্ধি করতেই তার বুক কাঁপে। ড্রিল মেশিনটা আর তার চোখের মাঝে যখন কেবল আর কয়েক আঙুলের ফারাক, ঠিক সেই মুহূর্তে মোর্শেদ চোখ বুজে চিৎকার করে বলে ওঠে একটি নাম, রোয়েজ ডিলদার। জনমানবহীন নীরব এলাকাটার মধ্যে মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে প্রেসাদ সমতুল্য এক ভিলা। রাত তখন 9টা বাজে। ভিলার ঠিক মাথার উপরেই যেন উঠেছে মস্ত বড় চাঁদ। বাহির হতে গাড়ির হর্নের শব্দ ভেসে আসতেই সদর সিংহ প্রবেশদ্বার খুলে যায় দুদিকে। একটি কালো গাড়ি সমীচীন গতিতে প্রবেশ করে বিশাল ওয়াকওয়ে ধরে ঠিক ভিলার সামনে এসে গাড়িটা থামে। গাড়ি হতে নেমে আসে হিরণ। ফোন আলাপে ব্যস্ত প্রবেশ করে বাড়ির ভেতর। বিশাল লিভিং এরিয়ায় উপস্থিত দুজন কাজের লোককে চোখের ইশারায় বলে এখান থেকে চলে যেতে। আদেশের দাসরা আদেশ মাথা পেতে মুহূর্তে প্রস্থান করে। ফোনের অপর পাশ হতে ভেসে আসে একজন পুরুষের স্বর, আজকাল কাজে বেশ মনোযোগী মনে হচ্ছে তোমায়, ব্যাপার কি? হিরণ নিজের ক্ষমতাবান স্বর বজায় রেখে বলে, আপনার ধারণা ভুল। ফোনের অপর পাশে থাকা পুরুষ এবার সামান্য রসিকতা মিশিয়ে বলে, শুনলাম তোমার নাকি বউ আর বাচ্চাও আছে, এটাও কি আমার ভুল ধারণা? অজ্ঞাত লোকের সূক্ষ্ম উপায়ে দেওয়া হুমকিটা ধরতে সময় লাগলো না হিরণের। সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে এলো। কাটকাট স্বরে জবাব দেয়, আপনি আজকাল কাজ ছাড়া অহেতুক জায়গায় খুব মস্তিষ্ক কাটাচ্ছেন। বয়স হয়েছে, মস্তিষ্ককে আরাম দিন। কে জানে মস্তিষ্কের উপর এত প্রেসার দিলে না আবার ব্রেন হ্যামারেজ হয়ে যায় আপনার। কথাটুকু বলেই হিরণ ফোন কেটে দিল। রাগে ফোঁসফোঁস করছে সে, নিঃশ্বাস আটকে আসছে। শার্টের উপরের দুটো বোতাম খুলে ঘন ঘন নিঃশ্বাস নেয় সে। পৌঁছে গিয়েছে তারা, খুব দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে তারা। এই এত বড় ব্লান্ডারটা কিভাবে হলো তা মনে পড়তে তার উবে যাওয়ার রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে।
তড়িৎ গতিতে সে সিঁড়ি ভেঙে উপরে চলে আসে। নিজের রুম বরাবর মেয়ের রুম প্রবেশ করতেই দেখে বন্নি বিছানায় বসে খুব মনোযোগ দিয়ে টিভিতে মার্ভেল স্টুডিওর একটা সিনেমা দেখছে। কিন্তু দরজা খুলে পাপার আগমন টের পেতেই তার মনোযোগ ব্যাঘাত ঘটে। দাঁত বের করে হেসে সে বিছানার উপর দাঁড়িয়ে পাপার কোলে ছুটে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়। হিরণ এগিয়ে এসে মেয়েকে কোলে নিয়ে প্রশ্ন করে, ডিনার করেছো মা? ইয়েস পাপা, জানো আমি আর মাম্মাম সন্ধ্যায় লেমন কেক বেক করেছি, আমি তোমার জন্য রেখেছি। হিরণ মেয়ের কপালে চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ মা, তুমি এখন বসে মুভি দেখো, মাম্মা এখন একটু পাপাকে টাইম দিক। বন্নি হেসে বলে, শি ইজ ইয়ার্স। হিরণ বন্নিকে কোল থেকে নামিয়ে চোখ তুলে রুমের এক কোণে জানালার পাশে দাঁড়িয়ে বাণীকে দেখে। অতঃপর রুমে আসার জন্য ইশারা দিয়েই বেরিয়ে যায়। নীরব ভঙ্গিতে রুমে প্রবেশ করেই দরজাটা ভেতর থেকে লক করে দেয় বাণী। হিরণের চোখের অগাধ রাগ তার দৃষ্টি এড়ায়নি। কি হয়েছে আবার? সেই পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে মওকুফ করা ক্ষমার হিসেব কি আজ মেটাবে নাকি? কথাগুলো ভাবতে ভাবতে বাণী রুমের এক কোণে মাথা নত করে দাঁড়িয়ে রয়। ক্যাবিনেটের ওপর থাকা স্পিকারে লাউড ভলিউমে মিউজিক প্লে করে দিয়ে হিরণ অস্থির ভঙ্গিতে সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি করছে। মিউজিক প্লে করার কারণ হলো যেন তাদের রুমের ভেতরকার দ্বন্দ্ব মেয়ের কান পর্যন্ত না পৌঁছায়। প্রচন্ড রাগে নাকি রাগ ঠান্ডা করতে তার এই অস্থিরতা তা ঠাওর করা যাচ্ছে না ঠিক। অতিমাত্রার রাগে তার চোখ খানিকটা লাল বর্ণ ধারণ করেছে। আচমকা তার পায়চারি বন্ধ হয়ে যায়। শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে সে। অতঃপর বেশ থমথমে গলায় বলে, আমার এত বছরের সতর্ক শিকল ভেঙে পালিয়ে গিয়ে মস্ত বড় ভুল করেছো তুমি। বাণী মাথা নত রেখে ভাবলেশীন গলায় শুধায়, আবার পালাবো, যতবার সুযোগ পাবো ততবার পালিয়ে যাব। কখনো না কখনো আপনি ঠিকই বিরক্ত হয়ে পিছু নেওয়া ছেড়ে দেবেন। হিরণের সংবরণ করা রাগটা বাণীর বলা প্রথম কথাটুকুতে আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে বাণীর পাশের দেয়ালে এক হাতের সাহায্যে আঘাত করে চেঁচিয়ে ওঠে, কি বললে? তোমার কোনো ধারণা আছে কি করেছো তুমি? তোমার এই ভুলের কারণে আমার বিরুদ্ধে ব্যবহার করার মতো ট্রাম্প কার্ডের সন্ধান পেয়ে গিয়েছে তারা। বিষয়টার ভয়াবহতা উপলব্ধি করতে পারছো তুমি? হিরণের ক্ষিপ্র পায়ে এগিয়ে আসা দেখে চোখ বুজে ফেলেছিল বাণী। সেই চোখ জোড়া মেলে তাকায় সে হিরণের বলা কথাগুলো শেষ হতে। হিরণ তার পানেই চেয়েছিল। সেই হিংস্র চোখের দিকে তাকিয়েই থেকে বাণী উত্তর দেয়, আপনার থেকে ভয়াবহ আর কি হতে পারে? হিরণের হিংস্র চোখ জোড়া মুহূর্তেই শীতল হয়ে আসে। বাণীর বলা সামান্য কথাটা তার বিবেকের দোরগোড়ায় তাকে দুঃসহ যন্ত্রণার ভেতর ফেলে দিচ্ছে। খানিকটা সময় সেভাবেই পেরিয়ে যায়। হিরণ নীরবে ধীরে বাণীর কাছ থেকে সরে দাঁড়ায়। সবসময় শক্ত চিত্তটা বেশ শীতল ভঙ্গিতে এগিয়ে যায় সোফার দিকে। যাওয়ার পথে স্পিকারে চলমান গানটাও বন্ধ করতে ভুলে না সে। হিরণ সোফায় বসে চুপচাপ পিঠ এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। পরিবেশটা নিঃশব্দতার ভুবনে তলিয়ে যায়। অসহ্য অনলে দগ্ধ হিরণের প্রতিটা রন্ধ্র তাকে চিৎকার করে জানান দিচ্ছে এই যাতনা আর সহে না। ভিতরটা এফোড় ওফোড় হয়ে গেলেও মুখে খুব শীতল স্বরে বলে, কি চাও তুমি বাণী? আমি মরে যাই? তোমার সামনে নিজের বিধ্বংসী রাগটা আমি কেন সংবরণ করি বুঝতে পারো না? এইটুকু যথেষ্ট না? হিরণের শীতল প্রস্তার পিঠে বাণী তাচ্ছিলের হাসি হেসে বলে, দয়া করছেন বুঝি? কে বলেছে আপনাকে নিজেকে সংবরণ করে আমার উপর দয়া করতে? কৃতদাসীর উপর কেউ দয়া করে নাকি? বাণীর উচ্চারণ করা কৃতদাসী শব্দটা হিরণের কানে বিধে। অসহ্য যন্ত্রণাটা গলাধকরণ করে সে উচ্চারণ করে, নিজেকে আজে বাজে নামে সম্বোধন করা বন্ধ করো। বাণী আর কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে যায়। বদ্ধ দরজার নবটা ঘোরাতেই তার হাতটা থেমে যায়। পেছনে না ফিরে এসে শান্ত গলায় বলে ওঠে, ৯৯টা ভালো কাজ করা মানুষ যেমন কখনো একটা খারাপ কাজ করে খারাপ মানুষ ট্যাগ পায় না, একইভাবে ৯৯টা খারাপ কাজ করা মানুষ একটা ভালো কাজ করে কখনো ভালো মানুষের ট্যাগ পায় না। কথাটুকু বলেই বাণী রুম থেকে বেরিয়ে যায়। একবারও আর ফিরে পিছনে তাকায় না। হিরণ চোখ বুজে রয়। বাণীর উচ্চারণ করা প্রতিটি শব্দই তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছে। কি সুকৌশলে সে বুঝিয়ে দিয়ে গেল যে তার কাছে হিরণের ৯৯টা খারাপ কাজই মুখ্য। সেই মুখ্য বিষয়ের পিঠে হিরণের বাণী ও বন্যির প্রতি ভালোবাসাটা অতি নগণ্য এবং ঠুনকো একটা জিনিস। মনের উঠোনে টই টই করে ঘুরে বেড়ানো ভয়কে বালিচাপা দিয়ে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করে হিরণ। অপর পাশ থেকে কল রিসিভ হতেই হিরণ শক্ত কণ্ঠে আদেশ করে,
বাড়ির চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা দ্বিগুণ করো এবং জোরদার করো। আমার অনুমতি ব্যতীত যেন এই বাড়ির ভেতরে একটা মাছিও প্রবেশ করতে না পারে। আমার অনুপস্থিতিতে বাণী আর বনহির উপর 24 ঘন্টা যেন নজর রাখা হয়। ওদের গায়ে একটা টোকাও যদি পড়ে তাহলে আমি কি কি করতে পারি তা সবাইকে মনে করিয়ে দাও। কঠিন বাক্যের আদেশ বর্তানো শেষ হতেই হিরণ ফোন রেখে দেয়। উঠে রুম থেকে বেরিয়ে সোজা নিচে কিচেনে চলে যায়। কিচেনে উপস্থিত একজন রাঁধুনি হিরণকে দেখেই তটস্থ স্বরে প্রশ্ন করে,